Hello guys, welcome to my channel file number 13. It's me Arshia and আজকে আমি আপনাদের সাথে এমন একটি ঘটনা শেয়ার করব যেটা আমার খুব ক্লোজ একটা পারসনের সাথে ঘটে গিয়েছে and আমি তার পারমিশন নিয়ে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি and আমার নিজের চোখে দেখা it's a true story and আমি সেই ঘটনার আই উইটনেস। তো চলুন দেরি না করে আমরা সরাসরি ঘটনাতে চলে যাই। ঘটনাটা যেদিন রাতে ঘটে ঠিক রাত 3টা বাজে আমার ফোনে একটি কল আসে। আমি নরমালি ফোনটা রিসিভ করি, আমি মুভি দেখছিলাম এবং কলের ওপাশ থেকে আমার পার্সনটা খুব কান্নাকাটি করতেছিল। সে আমার খুব ক্লোজ একটা আপু, সে খুব কান্নাকাটি করছিল এবং কান্নাকাটি করে আমাকে কি যেন বলছিল। তা আমি নর্মালি নিয়েছি যে আচ্ছা ঠিক আছে, অনেক সময় ফ্যামিলিতে অনেক রকম ইস্যুস হয়, ফাইট হয়, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয় বা ফ্যামিলি পার্সনদের সাথে হয়। আমি তাকে কলটা ব্যাক করিনি, আমি কিছুক্ষণ ওয়েট করি যে আচ্ছা কি হচ্ছে আমি বোঝার জন্য। দ্যাট টাইম সে সেকেন্ড টাইম আমাকে কল করে, দেন আমি তার ফোনটা পিক করি এবং সে আমাকে শুধু একটা কথাই বলে যে আপু তুমি কি একটু আমার বাসায় আসতে পারবে। সো আমার জন্য দ্যাট মোমেন্ট আসলে ফিলিংসটা এক্সপ্রেস করা খুবই টাফ হবে, কারণ ওই আপনাকে যদি কেউ রাত 3টা বাজে ফোন দিয়ে বলে যে আপু আপনি কি এখন আমার বাসায় একটু আসতে পারবেন, অবভিয়াসলি ইটস আ ইমার্জেন্সি, রাইট? সো আমিও দেরি না করে তার বাসায় চলে গেলাম। আমি তার বাসায় যাওয়ার পরে সে গেট খুললো এবং আমাকে রিসিভ করলো। রিসিভ করার পরে সে প্রচণ্ড কান্নাকাটি করছিল। দেন আমি তাকে বললাম প্লিজ আপু কাম ডাউন, আমাকে প্লিজ বলো কি হয়েছে। তখন সে আমাকে বলল, যেই কথাটা সে আমাকে বলেছে সেটা আসলে এটার জন্য আপনারা কিভাবে রিয়াক্ট করবেন আই রিয়েলি ডোন্ট নো, বাট আই ওয়াজ শকড। সে আমাকে বললো যে আপু আমার হাজব্যান্ড আমারই ছোট বোন, আমার আপন ছোট বোনের সাথে হয়েছে অ্যান্ড আমি এই জিনিসটার প্রুফ পেয়েছি তার ফোনের ভিডিও দেখে। সো আপনাকে যদি রাত 3টা বাজে কেউ কল দেওয়ার পরে আপনি আপনার ফ্রেন্ডের বাসায় গেলেন বা আপনার পরিচিত মানুষের বাসায় গেলেন এবং সে আপনাকে এমন টাইপের কিছু একটা বললো, অবভিয়াসলি এটার জন্য কেউ প্রস্তুত থাকে না। আমিও শকড ছিলাম এবং আমি তাকে বললাম আর ইউ শিওর অ্যাবাউট ইট। সে আমাকে তখন তার কাছে যে প্রুফটা ছিল সে আমাকে দেখালো। সে বললো আপু আমি সেদিন বাসায় ছিলাম না অ্যান্ড আমি বাসায় আসি একটু রাত করে, রাত 9টা-10টা প্রবাবলি, অ্যান্ড আসার পর থেকে আমার হাজব্যান্ড আমার সাথে প্রচণ্ড রাগারাগি করছিল, কেন আমি বাইরে গেলাম, আমি সাংসারিক না, আমাকে দিয়ে কিছু হবে না, আমার সব বন্ধ, আজকে থেকে ঘরের বাইরে যাওয়া বন্ধ। তো আমি সেটা বুঝতে পারছিলাম যে শুধু শুধু আমার সাথে রাগারাগি করছে। তারপরেও আমি তাকে কিছু বলি না, আমি তাকে বলেছি প্লিজ ডিনারটা করে নাও। সে ডিনারটা করেনি, সে ঘুমিয়ে গেল। দেন আমিও ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে আমি যখন এক সাইড থেকে আরেক সাইডে ঘুরলাম, দ্যাট মোমেন্ট আমার হাজব্যান্ডের ফোনটা আমার পিঠে পড়ে। যখন আমার হাজব্যান্ডের ফোনটা আমার পিঠের মধ্যে পড়ে আমি তার ফোনটা নিলাম, আমার ঘুমটা ভেঙে যায় অ্যান্ড আমি দেখলাম আমার হাজব্যান্ড টোটালি ডিপ স্লিপে আছে। তো আমি তার ফোনটা নিয়ে কিউরিয়াস, ইউনো, হয় না যে আমরা আমাদের পার্টনারের ফোন সামটাইমস চেক করি, আচ্ছা ঠিক আছে ও কি কারোর সাথে কথা বলছি কিনা বা ও কি কিছু করে কিনা, আচ্ছা দেখি ওর ফোনটা, বা ফেসবুকই স্ক্রলিং করছে লাইক দিস। তো আমার সেই আপু ফোনটা চেক করলো, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, দেখলো যে না তেমন কিছু না। অ্যান্ড এই যে চেক করা, তার ফোনটা যে চেক করলো সেটারও একটা রিজন আছে, একটা ব্যাক স্টোরি আছে, সেখানে আমি যাব। তার আগে আমি একটু বলি সেদিন রাতে কি হয়েছে। সেদিন রাতে সে যখন ফোনটা চেক করলো, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কোথাও কিন্তু সে কিছু পেল না। দেখলো যে না, নর্মাল কনভারসেশন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, বাইরের কারোর সাথে তেমন কিছু নেই। কেন যেন আপু গ্যালারিতে ঢুকলো। ও তার আগে একটা ইম্পর্টেন্ট থিং বলা বাকি, আপু যখন ফোনটা হাতে নিল ফোনে কিন্তু লকটা চেঞ্জ। আপু তখনই একটু ডাউট হয় যে ফোনের লক কেন হঠাৎ চেঞ্জ করে দিল। আচ্ছা এনি হাও আপু সেটা ডিকোড করে ফেলে, লকটা আপু খুলে ফেলে। দেন আপু গ্যালারিতে গেল, এটা একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল বাই দ্য ওয়ে। সো গ্যালারিতে যাওয়ার পরে সে দেখলো যে একটা লক প্রোফাইল। তো একটা লক যেহেতু ফাইল ছিল, সে লক ফাইলটাতে ক্লিক করলো। লক ফাইলটাতে ক্লিক করার পরে সে দেখলো যে এটাতেও আর কি পাসওয়ার্ড দেওয়া। তো সামহাও আপু এটারও পাসওয়ার্ডটা ডিকোড করে ফেললো। ডিকোড করার পরে সে দেখলো একটা ভিডিও যেটা 4টা 5 মিনিটে রেকর্ড করা হয়েছে একটা অন্ধকার রুম, লাইক ইটস আ ডে টাইম
ইটস আ 4 PM, ইটস আ ডে টাইম, অ্যান্ড ডে টাইমের মধ্যে লাইট অফ করা, বাট জানালা দিয়ে বাইরের যে আলোটা আসছে বা বারান্দা দিয়ে বাইরের যে আলোটা আসছে সেই আলোতে ক্লিয়ারলি একটা শ্যাডো ক্রিয়েট হয়, যে হ্যাঁ খাট রাখা, বেডের মধ্যে কি আছে টুকটাক দেখা যাচ্ছে। সে ভাবলো আমার রুম, ইটস মাই বেড, ওকে, ইটস মাই হাউস, আই নো এভরিথিং, কোথায় কি আছে সবই আমি জানি। তো সে যখন দেখলো যে এটা তারই বাসার একটা ভিডিও, সে ফার্স্টে ক্লিক করলো, অন্য রুমে এর মধ্যে আপু উঠে চলে আসছে। ক্লিক যখন করলো তখন দেখলো এটা তার গেস্ট রুমের ভিডিও, অ্যান্ড ভিডিওটাতে ক্লিয়ারলি কিছু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে যে তার হাজব্যান্ড ফোনটা জাস্ট রাখছে এবং ঠিক করে রাখছে। রাখার পরে সে রুম থেকে বাইরে গেল এবং একটা মেয়ে ঘরে এন্ট্রি নিল, এন্ট্রি নিয়ে জাস্ট খাটের মধ্যে বসলো, অ্যান্ড ইটস আ ক্লিয়ার শ্যাডো, বাট এটা আমিও দেখেছি, আপুও দেখেছে, আমরা দুইজনই দেখে আইডেন্টিফাই করেছি যে এটা তার ছোট বোন, তার আপন ছোট বোন, যেটা দেখে সে একদমই শকড যে আমি বাসায় নেই, আমার হাজবেন্ড ফোন রাখছে, আমার বোন এখানে কি করে। অবভিয়াসলি সে মোমেন্টে তার হাত পা কাঁপা শুরু হয়ে গেল যে আমি কি দেখতে যাচ্ছি। দ্যাট মোমেন্ট সে দেখলো তার হাজবেন্ড এবং তার বোনের মধ্যে সামথিং ইজ হ্যাপেনিং, যেটা তার দেখার কথা ছিল না, বা যেমনটা কখনোই কারো সাথে হওয়ার কথা না। সো দ্যাট মোমেন্ট, তখন সময় 2:40 সামথিং, 2:40, রাত 2:40, অ্যান্ড যেই ভিডিওটা 4:05 সেটা কিন্তু সেদিনেরই, কারণ ওই সময়টায় আপু বাসায় ছিল না। নর্মালি সে বাসাতেই থাকে, সে একজন হাউস ওয়াইফ, সো সে বাসাতেই থাকে। সেদিন সে কোনো একটা কাজে বাইরে গিয়েছিল এবং বাসায় যখন আসলো তার হাজবেন্ড কিন্তু তার সাথে খুব রাগারাগি করছিল, আউট অফ এনিওয়্যার। হ্যাঁ, তো সে যখন 2:40 ভিডিওটা দেখলো, ভিডিওটা টোটাল কয় মিনিট হবে, ইটস 7 মিনিট, হ্যাঁ 7 মিনিটের আশেপাশের একটা ভিডিও, অ্যান্ড ভিডিওতে কি ছিল সেটা আমি পরে আসছি। সে যখন দেখলো যে তার হাজব্যান্ড তার আন্ডার এজ বোন, তার বোনের এজ কিন্তু, সে কিন্তু আন্ডার এজ গার্ল, আমি বয়সটা উল্লেখ করব না, বাট শি ইজ আ টিনেজার, ওকে, শি ইজ আ টিনেজার, অ্যান্ড তার বয়স 14 থেকে 16-র মধ্যে হবে, আমি এক্স্যাক্ট বয়সটা বলতে পারছি না। তো সে, তার বোন একটা টিনেজার, সে তার টিনেজার বোনের সাথে তারই হাজব্যান্ডের সাথে এমন একটা জিনিস দেখলো যেটা দেখে অবভিয়াসলি সে প্রচন্ড প্যানিক করছিল, এবং সে 2:40 তার আম্মুর নাম্বারে কল দিল, একবার ফোন দিল, দুবার ফোন দিল, কেউ ফোন পিক করছে না, দেন সে তার আব্বুর নাম্বারে কল দিল, এবারও কেউ ফোন পিক করছে না, দেন সে এগেইন তার আম্মুর নাম্বারে ফোন দিল, কারণ তার বোনের কোনো পার্সোনাল ফোন ছিল না, সে তার আম্মুর ফোনটা ইউজ করতো। তো রাত ঠিক 2:40 তার বোন তার ফোনটা পিক করে, পিক করার পরে সে রিসিভ করার পরে আপু স্ট্রিক্টলি তাকে বলে যে তুমি কি আজকে আমার বাসায় এসেছো? অ্যান্ড তার বোনের অ্যান্সার ছিল না তো, আমি তো বাসায় আসিনি। কেন আপু, কি হয়েছে? তখন আপু অলরেডি তার ভয়েস তখনও শেক করছিল এবং সে বলছিল প্লিজ মিথ্যা কথা বলো না, তুমি সত্যি করে বলো তুমি কি আজকে আমার বাসায় এসেছো? তখনও সে এগেইন বলতেছে না আমি আসিনি। তখন সে যখন বলল আমি কিন্তু সিসি ক্যামেরায় দেখেছি তুমি আজকে আমার বাসায় এসেছো, তুমি কি বলতে পারো তুমি কেন আমার বাসায় এসেছো? তখন সে একদমই মানে কি বলে এটাকে হকচকিয়ে গেল এবং সে তখন বলতে লাগলো ও হ্যাঁ আমি এসেছিলাম কারণ আমি ভাইয়ার সাথে স্কুলের কাজের জন্য বাইরে গিয়েছিলাম, ভাইয়ার বৃষ্টিতে কাপড়টা ভিজে গিয়েছে, সো ভাইয়া আমাকে বলেছে যে ভাইয়া একটু ড্রেসটা চেঞ্জ করবে, এটা বলে ভাইয়া আমাকে বাসায় নিয়ে এসেছিল। হ্যাঁ আমি এসেছিলাম। পরে বললো তাই আর কিছু? তখন বললো যে না আর কিছুই না, আমি বাসায় এসেছি 5 মিনিটের মধ্যে ভাইয়া ড্রেস চেঞ্জ করেছে, দেন আমরা চলে গেছি। তখন সে বলল প্লিজ তুমি মিথ্যা কথা বলো না, আমি কিন্তু জানি তুমি কি করেছো। তখনও সে একদমই অস্বীকার করছে না তোমার কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এমন কিছু না। তখন সে বললো আমার কাছে কিন্তু ভিডিও আছে,
আমি দেখেছি তোমরা কি করেছো, সো তোমার জন্য বেটার হবে যে তুমি স্বীকার করে নাও তুমি কি করেছো। তখন সে বলছে যে না আমি এমন কিছু করিনি। তো তখন বলো ঠিক আছে, তাহলে আমি বাসায় এসে আম্মুকে দেখাবো যে তুমি আজকে আমার বাসায় এসে কি করেছো। এটা যখন আপুটা বললো তখন তার বোন কান্নাকাটি শুরু করে দিল, না প্লিজ আপু আম্মুকে কিছু বলো না, আমি ইচ্ছা করে কিছু করিনি, ভাইয়া আমাকে ম্যানিপুলেট করেছে, হ্যাঁ ভাইয়া আমাকে বলেছে এটা যদি আমি না করি তাহলে ভাইয়া আমাকে মডেলিংয়ের জন্য কাজ খুঁজে দেবে না। আপনারা জাস্ট পয়েন্টটা নোট করবেন, একটা আন্ডার এজ গার্ল, একটা টিনেজার গার্লকে কোনো একটা কিছুর প্রভোক করে তারই দুলা ভাই তাকে এরকম টাইপের একটা কাজের জন্য ইনসিস্ট করলো। যাই হোক 4 মিনিটের আপুর কাছে ভয়েস রেকর্ড আছে যে তার বোনের সাথে তার কি কনভারসেশন হয়েছে। দ্যাট টাইম সে আসলে কাকে ফোন দিবে, কারণ সে তার বাবা মাকে ফোন দিয়ে রিচ করতে পারছে না, তার বোন ফোন দিচ্ছে না, তার হাজব্যান্ডকে অলরেডি সে ঘুম থেকে ডেকে তুলেছে, ডেকে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দিস, অ্যান্ড তার রিয়েকশন তুমি কেন আমার ফোন ধরছো। দিস ইজ ভেরি ফানি রাইট, যে একটা মানুষ এত বড় একটা অন্যায় করার পরে তার পার্টনারকে বলছে তুমি কেন আমার ফোনটা ধরেছো। আপু তার কোনো কথা শুনেনি, সে বলেছে অ্যান্সার মি দ্যাট হোয়াট ইজ দিস, অ্যান্ড তার হাজব্যান্ড বি লাইক আমার ভুল হয়ে গেছে, সরি আর হবে না, এখানে ওর কোনো দোষ নাই, প্লিজ তুমি শান্ত হও, প্লিজ তুমি শান্ত হও, প্লিজ তুমি কাউকে বলো না, হ্যাঁ তুমি আমাকে মাফ করে দাও, ভুল হয়ে গেছে, তুমি কাউকে বলো না, তুমি যা বলবা তাই হবে, প্লিজ আমার রেপুটেশন চলে যাবে। মানে দ্যাট টাইমও সে ভাবছে তার রেপুটেশন চলে যাবে, সে একটাবারও ভাবলো না সে তার পার্টনারকে শুধু বিট্রেই করেনি, সে তার বোনের সাথে যে কাজটা করেছে ইটস আ ক্রাইম, এটা কোনো ভুল না, ইটস আ ক্রাইম। তারপর সে আমাকে ঠিক 3টা বাজে ফোন দিল, অ্যান্ড সে তার হাজব্যান্ডকে বলছে যে ঠিক আছে আমি কাউকে বলবো না, আমি শুধু একজনকে কল দিতে চাই। তার হাজব্যান্ড তাকে বলছে আচ্ছা ঠিক আছে তুমি কল দাও, কিন্তু প্লিজ তুমি বাসায় কাউকে জানিও না, কিন্তু বলেছে আপু যে না আমি তোমার মাকে জানাবো। ততক্ষণে আপুর শাশুড়িকে ফোন দিয়ে সব বলেছে যে আপনার ছেলে আমার সাথে এটা কি করলো, সে আগেও এমন অনেক কিছু করেছে, আমি 1000বার তাকে মাফ করেছি, বাট দিস টাইম আমি কিভাবে মাফ করতে পারি। তখন তার শাশুড়ি বলছে ঠিক আছে মা তুমি শান্ত হও, আমি খালি আসছি। সে গ্রামের বাড়িতে থাকে। তো রাত ঠিক 3টায় আমাকে যখন আপু ফোন দিল আমি তার বাসায় গেলাম, যাওয়ার পরে সে আমাকে ভিডিওটা দেখালো, কারণ আমি নিজেও বিলিভ করতে পারছিলাম না। আমার তখনও তার হাজব্যান্ড এসে তার পা ধরে মাফ চাচ্ছে, প্লিজ আমার সাথে একটু কথা বলো। আমি তখন আপুকে বলেছি, আপু প্রচন্ড রেগেছিল, আমি বলেছি আপু প্লিজ তুমি খালি বাসায় থেকো না, তুমি আমার সাথে চলো, তুমি আমার সাথে আমার বাসায় চলো, সকালে তোমার শাশুড়ি আসুক, দেন তুমি ডিসিশন নিও তুমি কি করবে। আমি আপুকে নিয়ে আমার বাসায় চলে আসলাম। ঘটনাটা এতটুকু হলেও হতে পারত। সো এতক্ষণ পর্যন্ত আপনারা যা শুনলেন এটা অহরহর এখন হয়ে থাকে, বাট এটাকে আমরা ক্রাইমের চোখে দেখি না। কেন? থাক ছেলে মানুষ তো একটু এমন করে, ছেলেদেরকে মাফ করে দাও, থাক সংসারটা করো, তোমার একটা বাচ্চা আছে, তোমার বাচ্চার কথা চিন্তা করে তুমি সংসারটা করো। এই কথাটা বলতেই হয় যে আপুর সংসার জীবনের বয়স 7 বছর এবং আপুর একটা ছোট বাচ্চা আছে যে এখন স্কুলেও পড়ে না। আমি বয়সটা না বলি, ছেলে বা মেয়ে সেটাও মেনশন না করি, আমি শুধু এতটুকু বলতে চাই এই বাচ্চাটা এখনো দুনিয়ার কি জিনিস জানেই না, সে এখনো স্কুলেও যায় না, তো সে অনেক ছোট, সেটা আপনারা বুঝতেই পারছেন। তো এই ঘটনার পর আমি যখন তাকে আমার বাসায় নিয়ে আসলাম, আপু আমাকে বললো, শুধু একটা কোয়েশ্চেনই করলো যে আপু আমি কি দেখতে খুব অসুন্দর, আমি কি সংসারী মেয়ে না, আমার মধ্যে কি কোনো কমতি ছিল, আমার হাজবেন্ড কিভাবে পারলো। কারণ অবভিয়াসলি তার বোনের বয়স আমি বলেছি যে সে একজন টিনেজার, 7 বছরের যেহেতু তার সংসার, তার বোনের বয়স খুব ছোট ছিল যখন তার বিয়ে হয়েছে, এবং সে এক হিসেবে একটা বাচ্চাকেই দেখেছে তার শালির নজরে, কিন্তু শালি হোক আর যাই হোক সে তো তার বাচ্চার মতোই, যাকে আমরা গ্রো হতে দেখেছি। এবং আমাদের এই সোসাইটিতে এমন অনেক মানুষ আছে, মেয়েরা কোথাও সেফ না, অ্যান্ড কোনো না কোনো ফ্যামিলি পার্সনের কাছে হয়তো হয়েছে অথবা হয়েছে, ইটস আ কমন থিং
যেটা অহরহ হচ্ছে, এবং সেই জিনিসটা দেখতে দেখতে আমরা এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে আমাদের কাছে সবকিছু এখন খুব নর্মাল মনে হয় থাক, এগুলি তো হয়েই থাকে, কি আর এমন করেছে। আপু আমাকে এসে শুধু একটা কোয়েশ্চেনই করলো যে আচ্ছা তুমি আমাকে বলো আমার কি করা উচিত, আমার কি ওকে মাফ করে দেওয়া উচিত এত বড় ঘটনার পরেও? আমি তাকে শুধু একটা কথাই বলেছি, ইটস ইয়োর লাইফ, ইটস ইয়োর ডিসিশন, ইউ হ্যাভ আ চাইল্ড, সো তোমার ডিসিশন তুমি নিবে, তুমি যেটা নিবে সেটাই সবার জন্য ভালো হবে। তুমি আগে মাথা ঠান্ডা করো, তুমি তারপরে ভাবো তুমি কি করবে। তখন সে বলল যে না, আমি আমার মাকে জানাতে চাই, আমি তো এই লোককে ডিভোর্স দিবই, কিন্তু আমি আমার মাকে সব জানাতে চাই, আমার মায়েরও জানা উচিত আমার বোন আমার সাথে কি করেছে। তো ঘটনাটা এখন চলে এসেছে সকাল 6টায়। আমাকে নিয়ে আপু রিকোয়েস্ট করলো যে আপু প্লিজ আমার সাথে একটু আসো, আমি আমার মায়ের সাথে কথা বলতে যাবো, কারণ আমি ফোন দিচ্ছি, আমি কোনোভাবেই রিচ করতে পারছি না। তো ফাইনালি তার মা সকাল 5:30 দিকে মেবি ফোনটা রিসিভ করে, ঘুম ঘুম চোখে। আপু বলল আম্মু তুমি কি করো? বললো আমি ঘুম থেকে মাত্র উঠলাম মা। পরে বলছে আমি আসতেছি, তোমার সাথে আমার কিছু কথা আছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট, তুমি শুধু আমাকে একটা প্রমিস করো যে তুমি ভেঙে পড়বা না। আন্টি বুঝতে পারছিল না যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। সকাল 6টা বাজে, আমরা যখন আপুর আম্মুদের বাসায় যাই তখন দেখি নিচের গেটটা লক। আমরা অনেক ডোরটা নক করি, নিচে অনেক নক করি, কিন্তু কেউ গেট খুলছে না, কোনো সারা শব্দ নেই। আমরা 20 মিনিট দাঁড়িয়ে থাকি, 20 মিনিট পর গেট খোলা হয়। আমরা যখন প্রচন্ড চিল্লাচিল্লি করি যে প্লিজ ওপেন দ্য ডোর, দেন দারোয়ান গেটটা খুলে। অ্যান্ড আমরা যখন উপরে যাই, আমরা উপরে যেয়ে যা দেখি তা দেখার জন্য আসলে আমরা প্রস্তুত ছিলাম না, কারণ আমরা যেয়ে দেখি আপুর হাজব্যান্ড অলরেডি সেখানে, অলরেডি তার বোন তার মায়ের পা ধরে বসে আছে। আন্টি বি লাইক হচ্ছেটা কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে বারবার শুধু আপুর হাজব্যান্ড তার শাশুড়িকে বারবার বলছে আমি একটু ভুল করেছি, প্লিজ মা আমাকে মাফ করে দিন। বলছে কি করছো তুমি? কি আমার টাকা পয়সা খেয়ে ফেলছো? তুমি কি আমার মেয়েকে মারছো? তুমি কি আমার জমি জমা সব অন্য কাউকে বিক্রি করে দিছো? যেহেতু আপুর বাবা অসুস্থ ছিল, উনি একদম বেডে ছিল, খুবই মুমূর্ষ অবস্থায় তিনি ছিল, তো তাদের বিজনেসটা আবার তার হাজবেন্ডই টেক ওভার করেছিল। তো আন্টি এরকম টাইপেরই কোয়েশ্চেন করছিল যে কি হয়েছে, সে কিউরিয়াস যে হচ্ছেটা কি। দ্যাট মোমেন্ট আপু এসে তার মাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে এবং তাকে ভিডিওটা দেখায়, এবং ভিডিও দেখার পর আন্টি খুবই শকড হয়ে যায় এবং আন্টি 2বার সেন্সলেস হয়ে যায়, এবং আপু তার মাকে সেন্সে আনার পরে শুধু একটা কথাই বলে যে তুমি কি এটা ইচ্ছাকৃতভাবে করেছো? তার বোন বলতেছে যে না, আমাকে জোর করে এটা করছে, ভাইয়া জোর করে এটা করছে। তখন আপু জিজ্ঞেস করো ও আমার হাজবেন্ডের সাথে বাইরে কিভাবে গেল তোমার পারমিশন ছাড়া? তখন আন্টি বলল যে ওর স্কুলের অ্যাডমিশনের জন্য, যেহেতু ওর আব্বু অসুস্থ, বললাম মুমূর্ষ অবস্থায় অনেকদিন হসপিটালে ছিল, আঙ্কেলের সিচুয়েশন খারাপ থাকার কারণে ওর একটু গ্যাপ হয়ে গিয়েছিল, মানে ও ড্রপ করেছিল একটা ক্লাস, সো ওকে এগেইন ভর্তি করার দরকার ছিল, অ্যাডমিশনের দরকার ছিল। তো বলেছে যে মা আমি ওকে অ্যাডমিশন করিয়ে দিতে পারবো, ওকে একটু রেডি থাকতে বলেন। তো আন্টিও আর এত কিছু ভাবেনি, স্বাভাবিক, সে তার ছেলের মতো। আন্টিও বলছে ওকে তুমি ওকে নিয়ে যাও। ও যখন গেল ঠিক বিকালবেলায় ওই মুহূর্তে ওকে নিয়ে এই ঘটনাটা ঘটে, এবং ওর ইচ্ছাতেই ঘটনাটা ঘটে। এবং সেই মুহূর্তে ও বলছিল যে না, আমাকে ভাইয়া ম্যানিপুলেট করেছে। তো তখন সে সরাসরি বলল যে না, যা হয়েছে, মানে আপুর হাজবেন্ড বলেছে যা হয়েছে দুজনের ইচ্ছাতেই হয়েছে। ইউ ক্যান সি দ্য ভিডিওজের মধ্যে স্পষ্ট আছে আমি ওকে কোনো ফোর্স করিনি, আমি ওকে হ্যারাস করিনি, আমি ওকে করিনি, ঠিক আছে? তখন ও কান্নাকাটি করে মাফ চাচ্ছিল, ও বলতেছিল যে না, এটা নাকি ওর কোনো ইচ্ছেই ছিল না। এনিওয়েজ, সো সেখান থেকে আন্টি বলল এটার আমি শিক্ষা তোমাকে দিয়ে ছাড়বো, আমার দুটো মেয়ের লাইফ তুমি নষ্ট করেছো, তোমাকে আমি ছাড়বো না। এটা বলে আন্টিরা বের হয়ে গেল, যেহেতু ওদের কিছু বিজনেস ইস্যুস ছিল সেগুলো নিয়ে ডিসকাস করছিল। এর মধ্যে আপুর শাশুড়ি আসলো ঢাকাতে আসার পরে আপুর দেবরের বাসায় গেল। যখন সে তার দেবরের বাসায় গেল, ইন বিটুইন টাইম তার হাজব্যান্ড ঘরে যত টাকা ক্যাশ ছিল, তার পাসপোর্ট, তার এনআইডি, তার ব্যাংক স্টেটমেন্টের
স্বাভাবিক চেকবুক অ্যান্ড ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সব নিয়ে সে বাসা থেকে পালিয়ে গেল। অ্যান্ড আপু যখন তার শাশুড়ির সাথে কথা বলতে গেল, তার দেবর তাকে অকথ্য ভাষায় গালাগালি করে বাসা থেকে বের করে দিল যে তোমার বোনের দোষ, তোমার বোন কিভাবে গেল, তোমার বোনের চরিত্রের সমস্যা আছে, তুমি তোমার বোনকে ঠিক করো, তুমি আমার ভাইয়ের দোষ দিতে এসো না। তখন সে খুব কান্নাকাটি করে, তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়। তখন তারা আসে এবং ডিসিশন নেয় যে ওকে দেন, আমরা এটার জন্য জাস্টিস চাই, আমরা থানায় যাব। যখন তারা বাসা থেকে বের হয়ে আবার আপুর আম্মুর বাসায় গেল, তখন অলরেডি ইটস 11:30 AM, মানে সকাল 11:30 বেজে গেল। আমিও ছিলাম এবং যখন বাসায় গেল অনেকক্ষণ ধরে ডোর নক করা হচ্ছিল। অ্যান্ড এটাও ক্লিয়ার করি, সেই সময় বাসায় শুধু তার ছোট বোন এবং তার বাবা ছিল, এবং এক মুহূর্তে তারা পরক্ষণে দরজাটা ভাঙলো, ভেঙে যখন ভিতরে গেল, গিয়ে দেখলো যে তার বোন সেন্সলেস, জাস্ট সেন্সলেস হয়ে পড়ে আছে। এবং সে 4 পৃষ্ঠার একটা স্টেটমেন্ট লিখেছে যে তার ভাষ্য মতে সে ইচ্ছাকৃতভাবে কিছু করেনি। তার দুলাভাই তাকে বলেছে যে সে মডেলিং করতে চায়, তার মডেলিং করতে হলে তাকে এমন একটা ভিডিও মেক করে দিতে হবে, তাহলে সে অনেকগুলি টাকা পাবে এবং সে মডেলিং করতে পারবে, আদারওয়াইজ তার মডেলিংয়ে কোনো ক্যারিয়ার নেই। এই কথা শুনে নাকি সে রাজি হয়েছে, সে প্রথমে এটা লিখেছে। দেন সে লিখেছে সে বাসায় যাওয়ার পরে তাকে নাকি জোর করে তিতা কিছু একটা তার দুলাভাই খাইয়ে দিয়েছে, এবং এরপরে তার যখন সেন্স এসেছে সে দেখেছে তার গায়ে কোনো কাপড় নাই এবং সে ভয়ে নাকি কিছু বলেনি। তো আসলে সেই মুহূর্তের থানায় যাওয়ার মতো সিচুয়েশন ছিল না। আমরা সবাই, আপুর আম্মু যায়নি, কারণ আপুর আম্মু তখন তার বাবার সাথে ছিল, তার বাবার অবস্থা যেহেতু খারাপ। আমি এবং আপু মিলে আপুর বোনকে নিয়ে আমরা হসপিটালে যাই, এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে বলছে যে এটা আসলে যেহেতু কিছু খেয়েছে এবং এমন কিছু একটা হয়েছে, আপনারা যে ঘটনাটা বললেন, ঢাকা মেডিকেল নিয়ে যেতে হবে, এটাতে আমরা আসলে কিছু করতে পারবো না। আর আপনারা যদি কোনো রকমের স্টেপ নিতে না চান, সেক্ষেত্রে ওকে আমরা ওয়াশ করে দিব, যেমনটা করা হয়। আমরা ভাবছিলাম যে ও হয়তো কিছু একটা খেয়েছে। দেন আমরা ঢাকা মেডিকেল গেলাম। ঢাকা মেডিকেলে আর আপু যায়নি, আমি এবং আপুরা 3 বোন, বাই দ্য ওয়ে, আপুর মেজো বোন এবং আমি, এবং সাথে তাদের রিলেটিভ একজন ছিল। আমরা 3 জন মিলে তাকে ঢাকা মেডিকেল নিয়ে গেলাম। এবং যেমনটা হয় ঢাকা মেডিকেলে যে ফার্স্টে কেস ফাইল হয়, কি হয়েছে ঘটনা খুলে বলতে হয়। সো আপনারা বুঝতেই পারছেন, কেউ যখন নিজেকে করে ফেলতে চায় বা কিছু একটা তখন কিন্তু তাদের পালস বলেন বা অক্সিজেন লেভেল বলেন আস্তে আস্তে লোয়ার লেভেল আসতে থাকে, বাট তার কিন্তু সব কিছু ঠিক ছিল। দেন তাকে ওয়াশ করা হলো, ওয়াশ করার পরে তাকে গাইনি ডিপার্টমেন্টে শিফট করা হলো। ঢাকা মেডিকেলের প্রসিডিউর যেমনটা হয়, মেডিকেলগুলোতে অনেক দৌড়ঝাঁপ করতে হয়, অনেক ইনভেস্টিগেট হয়, দেন যে কোনো একটা স্টেপ তারা নেয়। দেন যখন যাওয়া হলো গাইনি বিভাগে, তখন তারা এক্সামিন করলো, এবং এক্সামিন করে যেই তথ্যটা তারা দিল সেটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। কারণ ডক্টর আমাদেরকে বলল যে তার গায়ে কোনো আলামত পাওয়া যায়নি, তার গায়ে কোনো স্ক্র্যাচ, দেন কোনো ইন্টারনাল বা এমন কিছুই নেই। দেন তারা একটা টেস্ট দিল, যেটাকে টেস্ট করার জন্য দিয়ে দিল। তখন অলরেডি সেদিন দুপুর 3টা বেজে গিয়েছে। অ্যান্ড 3টা যখন বাজলো, ওকে ডক্টররা অ্যাডমিট করলো, যেহেতু সেন্সে ছিল না, ওকে অ্যাডমিট করলো যে ঠিক আছে আমরা টেস্ট করে দেখছি, আমাদের আরও কিছু টেস্ট করতে হবে দেখার জন্য সে তার গায়ের টুকু গায়ে ছড়িয়ে গিয়েছে কিনা বা তার কি সিচুয়েশন, তাকে অবজারভেশনে রাখা হবে। তাকে রাখা হলো এবং আমরা বাসায় আসলাম। বাসায় আসার পরে সে সেদিন হসপিটালেই ছিল, অ্যান্ড আপু ট্রমায় ছিল, তার মাও ট্রমাই ছিল। অ্যান্ড তারা আসলে, এটা আমাকে উল্লেখ করতেই হয় যে পুলিশ একদমই লেট করেনি। আমরা যখন বাসায় আসি, আমরা 3টা বাজে বাসায় চলে আসি, 5টা বাজে আপুকে পুলিশ ফোন দেয় এবং ফোন দিয়ে বলে যে আমরা আপনাদের বাসায় আসতে চাই। এবং তার বাসায় তখন আপু ছিল, আপুর আম্মু ছিল, আপুর এক খালামণি ছিল, পুলিশ ছিল। এবং যেহেতু আমি তার বোনের সাথে হসপিটালে গিয়েছিলাম এবং ফার্স্ট টু লাস্ট ঘটনাতে আমি ছিলাম,
আমাকেও ডাকা হলো অ্যান্ড আমিও গিয়েছি আপুর বাসায়। দেন পুলিশ জিজ্ঞেস করলো যে কি হয়েছে, ঘটনাটা তারা শুনতে চায়, যেহেতু মেয়ে মাইনর। সো এটা সরকারের পক্ষ থেকে অটোমেটিক্যালি স্টেপ নেওয়া হয়েছে, যেহেতু ভিকটিমের ফ্যামিলি মানে ক্লেম করছে যে তাদের মেয়েকে করা হয়েছে অ্যান্ড তার মেয়ে ছোট, তার মেয়ে ইনোসেন্ট, ভয়ে সে কাউকে কিছু বলেনি। এখানে আমি একটা জিনিস নোট করব, ভিকটিম কিন্তু ফার্স্টে ছিল আমার আপু, যেখানে তার বোন অজ্ঞান হয়ে যাওয়াতে টোটাল জিনিসটা ঘুরে গেল এবং সম্পূর্ণ এই যে এই ঘটনার ভিকটিম হয়ে গেল তার বোন। এখন আসলে কি সে ভিকটিম ছিল নাকি সে অভিনয় করছিল? এখানে আসলে দোষটা আপনারা কাকে দিবেন, এটা আমি আপনাদের কাছে কোয়েশ্চেন করতে চাই যে এখানে আপনারা দোষটা কাকে দিবেন। পুলিশ আসলো, পুলিশ এসে আপুকে বললো আপনি আপনার হাজবেন্ডকে কল দেন, এবং আপুর হাজবেন্ডকে কল দিল। তার হাজবেন্ড কিন্তু তাকে কন্টিনিউয়াসলি কল দিচ্ছিল যে প্লিজ তুমি আমার কথাটা একটাবার শুনো, তুমি আমার সাথে একটাবার দেখা করো, একটাবার আমাকে এক্সপ্লেইন করার সুযোগ দাও। তার হাজবেন্ড অলরেডি তাকে একটা স্ক্রিনশট দিল, রাতে বোনের সাথে কথা বলার পর আমার বাসায় চলে আসলো। তখন কিন্তু আপুর বোন তার হাজবেন্ডকে ক্রমাগত মেসেজ দিচ্ছে, তুই এখন আয়, তোর জন্য আমি ফেসে যাচ্ছি, তুই আমাকে এখন বাঁচাবি, তুই বলেছিস কেউ জানবে না, এখন কেন সবাই জেনে গেল, এখন আমি জানি না কি করবি, তুই আমাকে বাঁচা। আমার মা যেন কোনোভাবেই এটা না জানতে পারে কি হয়েছিল। সো তুই যেভাবেই হোক আপুকে আটকা। সে কিন্তু তার দুলাভাইকে তুই করেই বলছিল। এটা থেকে আমরা গেস করতে পারি যে হতে পারে তাদের মধ্যে যে জিনিসটা হয়েছিল সেটা মিউচুয়ালি হয়েছিল। ওকে, সেদিন 6টার মধ্যে পুলিশ আসে, পুলিশ তার তদন্ত শুরু করে দেয় এবং সেদিন রাত 11টার মধ্যেই তার হাজব্যান্ডকে পুলিশ ধরে ফেলে এবং ধরার পরে তার হাজবেন্ডকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়। এবং এই যে মামলাটা এখন হবে, ফার্স্ট অফ অল এটা হয়েছিল সরকার প্রদত্ত, যেহেতু এটা ঢাকা মেডিকেল থেকে করা হয়েছিল। একটা মাইনর মেয়ে এসেছে যে নিজের সেন্সে নাই, এনিথিং ক্যান হ্যাপেন, সে যে কোনো কিছুই তো হতে পারে, সে নেওয়ার চেষ্টা করেছে। সো এটা অবভিয়াসলি সরকার সাথে সাথে এটার জন্য তদন্ত কমিটি গঠন করে ফেলে এবং যখন যেই ক্রিমিনাল বা যাকে আমরা এই ঘটনার যাকে আমরা আসামি বলতে পারি, তাকে যেহেতু পুলিশ আইডেন্টিফাই করে ফেলে এবং পাকড়াও করে ফেলে, তখন তার আম্মুকে বলে আপনি বাদী হয়ে মামলাটা করে দিতে পারেন, ইচ্ছাটা আবার আপনার। তো সেকশন 375 যেটা হচ্ছে গিয়ে এই মামলার ধারা, আমি আর না বলি, সেটা একটা কেস অ্যান্ড নারী ও শিশু নির্যাতনের জন্য একটা কেস ফাইল করা হয় এবং তার হাজবেন্ডকে অলরেডি গ্রেফতার করা হয়। সো ঘটনার এই পর্যায়ে এসে আমাদের কাছে এখনো কিছু জিনিসের অ্যান্সার ছিল না, যে আপুর বোনের কি হলো, ও এমন কি খেয়ে ফেললো যেটার জন্য সেন্সলেস হয়ে গেল বা ওকে আমরা হসপিটালাইজ করলাম। সেই রিপোর্টের জন্য আমরা অপেক্ষা করছিলাম এবং আমরা ডাউট করছিলাম যে হয়তো সে তার বাবার কোনো হাই পাওয়ার ডোজের কোনো অনেক মেডিসিন একসাথে খেয়ে ফেলেছে ভয়ে। কিন্তু খুবই অদ্ভুত একটা ঘটনা রিভিল করলো ডক্টর, যে ওর সাথে কোনো জোরপূর্বক কিছু করা হয়নি অ্যান্ড হতে পারে ওকে ওর আগেও হয়তো অনেকবার হয়েছে বা এর আগেই হয়তো ওর সাথে কোনো দুর্ঘটনা ঘটেছে। অ্যান্ড তার থেকেও চাঞ্চল্যকর তথ্য যেটা ছিল সেটা হচ্ছে ওর বডিতে কোনো রকম কোনো পাওয়া যায়নি। দ্যাট মিনস ও কিছু খায় নাই। তাহলে সে কি করছিল? 2 দিন পরে রিপোর্টটা আসে, মানে যেদিনের ঘটনা তার পরের দিন রিপোর্টটা আসে এবং পরের দিনের রিপোর্টে ডক্টর বলছে এই তুমি তো ঠিক আছো, তুমি তো সেন্সে আছো, তুমি জাস্ট চোখ বন্ধ করে কেন আছো। ডক্টর তার পায়ে জাস্ট নর্মালি জাস্ট মেবি কি ছিল, আই ডোন্ট নো কি ছিল হাতে, জাস্ট এমন করলো এবং স্বাভাবিক সেন্সে থাকলে আমরা বোঝা যায় রেসপন্স করে, বডি রেসপন্স করছে, বাট সে
একদম অচেতন হয়ে পড়ে আছে। তখন ডক্টর ও কি করছিল, একটু পর পর যখন ওকে ডাকাডাকি করা হচ্ছিল চিৎকার চেঁচামেচি করছিল, অ্যান্ড ও এগেইন ভাব করছিল যে ও হয়তো সেন্সলেস হয়ে যাচ্ছে। এখন দুটো জিনিস হয়, একটা হচ্ছে কেউ ট্রমাটাইজ হয়ে সেন্সলেস হয়ে যায়, আরেকটা ইচ্ছাকৃতভাবে সেন্সলেস হয়ে যাওয়ার অভিনয় করে। ডক্টর তখন বলে যে তাকে যেহেতু জোরপূর্বক কিছু করা হয়নি, তার বডিতে আমরা কোনো সিমটমস পাইনি, সে কিছু খায়নি, হতে পারে সে ট্রমাটাইজড, যেহেতু সে একজন মাইনর, তাকে আপনারা একজন মনোবিজ্ঞানিক মানে সাইক্রিয়াটিস্ট বলি আমরা যাকে, তার কাছে নিয়ে যান। আন্টি ওকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে সে কথা বলতে পারছে না, তার বোন কথা বলতে পারছে না এবং বলছে যে তাকে জোর করে কিছু খাইয়ে দিয়েছে, তিতা কিছু একটা ছিল, তারপর থেকে তার কোনো সেন্স নাই। তার যখন সেন্স এসেছে সে দেখেছে তার গায়ে কোনো বস্ত্র নেই এবং সে নাকি হাঁটতেই পারছিল না, তার জ্বর চলে এসেছে, সে একদমই মুমূর্ষু অবস্থায় চলে গেছে, সে ভয় তার মা বোনকে কিছু জানায়নি। এই কথাটা তখনই বলা হলো যখন বললো যে তাকে তো জোরপূর্বক কিছু করা হয়নি, প্লাস হচ্ছে গিয়ে যেহেতু দুজনের ইচ্ছাকৃতভাবে জিনিসটা হয়েছে এবং ফোর্সফুলি কিছু হয়নি, তাহলে এখানে আসলে ধরা যায় না যে এখানে কিছু আনএক্সপেক্টেড হয়েছে। তখন সে বলল যে না, তাকে কিছু খাইয়ে দিয়েছে। দ্যাট মোমেন্ট আপুর সিসি ক্যামেরাটা আরেকবার চেক করলো, বাসার এন্ট্রি এবং এক্সিটের যে ক্যামেরাটা সেটা এগেইন চেক করলো, এবং চেক করে সে যেটা দেখতে পেল, তার বোন ঠিক 4:40-50 দিকে একদম তার চুল ছিপ করে সুন্দর মতো হেঁটে হেঁটে হাসতে হাসতে তার দুলাভাইয়ের সাথে কথা বলতে বলতে নিচে নেমে আসলো, এবং তারা দুজন খুব হ্যাপিলি বাসা থেকে বের হয়ে গেল। অ্যান্ড যেহেতু আপুর নিজেরই ছোট বোন ছিল, না দারোয়ান কিছু জিজ্ঞেস করেছে, না ওই বাড়ির ওনার কিছু জিজ্ঞেস করেছে, বা কেউ কারো কাছে জিনিসটা সাসপিশিয়াস মনে হয়নি, যেহেতু সবাই তাদেরকে চিনত। সো ঘটনা এই পর্যায়ে আসার পর যা বোঝা গেল যে তার বোন আসলে অভিনয় করছিল নিজের দোষটা ঢাকার জন্য। ইটস লাইক শাক দিয়ে মাছ ঢাকা, আমরা বাঙালিরা যেমনটা বলি। এই মোমেন্টে এসে আপুর সাথে দুজনই রং করেছে, তার বোনও রং করেছে, তার হাজবেন্ডও রং করেছে, থার্ড টাইম তার মাও রং করলো। কিভাবে, সেই ঘটনাতেই আমরা এখন আসব, যেটার পর হয়তো আপনাদের মনে হতে পারে যে নিজের মাও এমন করতে পারে, নিজের বোন তো এমন করতেই পারে, মা কিভাবে সন্তানকে ফেলে দিতে পারে, এটা আমরা কখনোই এক্সপেক্ট করি না। একটা মেয়ের কাছে সবসময় তার সবচেয়ে সেফেস্ট প্লেস হচ্ছে তার ফাদার অ্যান্ড মাদার, অবশ্যই মা সবার আগে আসে। অ্যান্ড তার মা তাকে বললো তুমি চুপ করে থাকবে, তুমি একবারের জন্য বলবে না তোমার বোনের কোনো দোষ ছিল, তাহলে কিন্তু আমাদের কেসটা স্ট্রং থাকবে না, অ্যান্ড আমি তোমার হাজবেন্ডের থেকে 1 কোটি টাকা আদায় করব, তাহলেই আমি মামলা তুলে নিব, তা না হলে আমি মামলা তুলব না। এবং তুমিও মামলা করবে তোমার হাজবেন্ডের নামে যে সে তোমাকে মারতো, সে তোমাকে টর্চার করতো, এগুলো তুমি বলবে, এবং তুমি বলবে যে হ্যাঁ ওকে এর আগেই তোমার হাজবেন্ড, এবং তুমিও ভয়ে কিছু বলনি। দ্যাট টাইম আপু শকড যে আমি এটা কেন বলবো। এবং তার বোনের যেদিন স্টেটমেন্ট দেওয়ার ডেট আসলো, সে যে সুন্দর মতো বলে আসলো যে আমাকে আসলে আগেই হয়েছিল, আমি যখন আপুর সাথে আপুদের গ্রামের বাড়ি ঘুরতে গিয়েছিলাম, বোনের শ্বশুর বাড়িতে যখন আমি ঘুরতে গিয়েছিলাম, সেই রাতেই ভাইয়া আমাকে করেছে, অ্যান্ড আপু সব জানতো। কিছুদিন আগে আমরা একটি ঘটনা দেখেছিলাম কলকাতাতে, একজন ডক্টরের, যেখানে তারই দুজন মহিলা কলিগ, শুনেছেন আপনারা নিশ্চয়ই, যে হাত ধরে রেখেছিল এবং অন্য মানুষরা তাকে মেরে ফেলছে এবং তারা তাকে সহযোগিতা করেছে। এখানে এসে, এই পর্যায়ে এসে তার মা মামলা স্ট্রং করার জন্য এবং 1 কোটি টাকা শ্বশুরবাড়ির মানুষের থেকে আদায় করার জন্য তার নিজের মেয়েকেও ফাঁসিয়ে দিল, যে আপুও নাকি এটাতে ইনভলভ, সে নাকি আগেই জানতো তার বোনকে 2-3 মাস আগে অলরেডি তার হাজবেন্ড। এখন আপনাদের কাছে আমার কোয়েশ্চেন, ধরে নিলাম আপু এটাতে ইনভলভ,
তার ছোট বোন ভয়ে তার মাকে কিছু বলেনি। সে যদি প্রথম থেকেই সবকিছু জানতো তাহলে সে কেন ভিডিওটা নিয়ে রিয়্যাক্ট করলো, কেন সে তার মাকে জানালো, কেন সে এটার জন্য তার শাশুড়িকে ইনভলভ করলো যে আমি এটার জাস্টিস চাই, আমার সাথে কেন অন্যায় করা হলো, আমার বাচ্চাটার কি দোষ, আমার কি দোষ, আমি এই জায়গাটাতে আমার 7টা বছর ইনভেস্ট করেছি, আমি সততার সাথে থেকেছি, আমি তো এটা ডিজার্ভ করি না। কিন্তু এই পর্যায়ে এসে সবাই বলছে, মানে আপুর ফুল ফ্যামিলি, আপুর মামা, আপুর মা, আপুর খালা, আপুর নানা তখনও না, আপুর বোন জামাই, মানে তার মায়ের দিকের যত আত্মীয় স্বজন রিলেটিভস ছিল সবাই তখন এটাই বলছিল ও ভালো না, ও জানতো ও এটার সাথে জড়িত। এখন আমরা এই ঘটনা থেকে একটু ব্যাক স্টোরিতে যাব। আপুর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছু কথা বলতে হয়, সেটা না বললেই না। আপুর হাজবেন্ডরা কিন্তু, মানে আপুর আম্মুরা কিন্তু এর আগেও আপুকে খুব টিনেজার বয়সে খুব রিচ একটা ফ্যামিলিতে বিয়ে দিয়েছিল, এবং বিয়ে দেওয়ার পর থেকেই তারা 19 থেকে 20 হলেই তাদের বাসায় পুলিশ নিয়ে খুব ঝামেলা করতো। অ্যান্ড যখন বারবার এই জিনিসটা হচ্ছিল তখন তারা ফেড আপ হয়ে আপুকে ডিভোর্স দিয়ে দেয়। অ্যান্ড আপু খুব কান্নাকাটি করেছিল, সেই সংসারটা আপু করতে চেয়েছিল কিন্তু আপুকে সেটা করতে দেয় না। এবং দ্যাট টাইমও আপুর আম্মু কিন্তু আপুর সেই শ্বশুর বাড়ি থেকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট হাতিয়ে নিয়েছিল বা আত্মসাৎ করে নিয়েছিল। এবং আমরা সবাই জানি যে বাংলাদেশে নারী ও শিশু নির্যাতনের আইন বা উইমেন্স রাইটটা কতটা স্ট্রং, মানে মেয়েদের সাথে অন্যায় করবে এটা নিয়ে আমরা কখনোই সেটা সহ্য করি না, কেউ সহ্য করি না, এবং সেটা নিয়ে আমরা প্রতিবাদ করি। কিন্তু সামটাইমস ঘটনাটা টোটালি ডিফারেন্ট থাকে, কারণ পুরুষ নির্যাতন বলে কিন্তু কিছু হয় না। যেই কেসটা আপুর ফার্স্ট হাজবেন্ডের ক্ষেত্রে হয়েছিল, তাদের কোনো ফল্ট না থাকা সত্ত্বেও তারা কিন্তু মোটা একটা অঙ্কের অ্যামাউন্ট দিতে বাধ্য হয়েছিল, কারণ তারা কোনো মামলা মোকদ্দমা ঝামেলা চাচ্ছিল না, তারা শুধু চাচ্ছিল এখান থেকে বের হয়ে আসতে, এবং তাদের টাকা ছিল তারা দিয়ে দিয়েছিল। অ্যান্ড সেকেন্ড টাইম যখন আপুকে বিয়ে দেওয়া হয় এই জায়গাটাতেও আপুর হাজব্যান্ডের অবস্থা ভালো ছিল দেখেই কিন্তু তার ফ্যামিলি তাকে এখানে বিয়েটা দিয়েছিল। অ্যান্ড আপুর হাজব্যান্ডের চরিত্র কিন্তু ভালো ছিল না, সেটা আমরা অলরেডি বুঝতে পেরেছি, ঘটনাটা শুনলেই বোঝা যায় যে মানুষ নিজের বোনের মতো বা নিজের বাচ্চার মতো পার্সনকেও ছাড় দেয় না, সেখানে আসলে আমরা বাইরের পার্সনদের থেকে কি বা এক্সপেক্ট করবো। তার হাজবেন্ডের কিন্তু ক্যারেক্টার ভালো ছিল না, এটা জানার পরেও সে সংসারটা করছিল শুধুমাত্র তার প্রিভিয়াস একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মানুষ এই সমাজে মেয়েদেরকেই দোষ দিবে, সে তার হাজবেন্ডকে অনেক ভালোবাসে, সে তার একটা বাচ্চা আছে এখানে, সে কোনোভাবেই চাচ্ছিল না তার সংসারটা ভেঙে যাক। এই জন্য তার হাজবেন্ড এর আগেও বিভিন্ন মেয়েদের সাথে লিভিং করে তার কাছে ধরা খেয়েছে, এবং বরাবরের মতোই ছেলেরা একটু এমন হয়, অ্যাডজাস্ট করে নাও। তার হাজবেন্ড বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে দামি দামি গিফট দিয়ে ইভেনচুয়ালি হোটেলে যেও তার হাতে ধরা গিয়েছে, এবং বারবারের মতোই আপু কিন্তু মাফ করে দিতে বাধ্য হয়েছে, কারণ তার কিছু করার ছিল না। বাট যখন তার বোন পর্যন্ত জিনিসটা চলে আসে, এটা সে আর টলারেট করেনি, এটার জন্য সে যখন তার ভয়েসটা রাইজ করলো, দ্যাট মোমেন্ট ঘটনা তো আপনারা শুনলেনই। এখন আপনারা বলেন, এই যে জিনিসটা হচ্ছে, ইয়েস জাস্টিস হওয়া উচিত, সে জেলে গিয়েছে, এটাতে আপুর কোনো দুঃখ নেই, তার হাজবেন্ডের সাথে যাই হচ্ছে এটা সে ডিজার্ভ করে। বাট একটা মামলাকে স্ট্রং করার জন্য, একটা মানুষের থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার জন্য, যখন নিজেরই আরেক মেয়েকে কেউ কাঠগড়ায় দাঁড়ে করিয়ে দেয় বা তাকেও ফাঁসিয়ে দেয়, এটা কোন জায়গার ইনসাফ হলো? রং হলে দুজনের সাথেই হয়েছে, দুটাই আপনার মেয়ে, আপনি কিভাবে একজনের কাছ থেকে অনেক মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার জন্য আপনি জাস্ট আপনার দুই মেয়েকে ইউজ করছেন? যখন আপনার মেয়ে আপনার সাপোর্ট করলো না যে না আমি যেটা সত্যি সেটাই বলবো, অ্যান্ড তখন পর্যন্ত এভিডেন্স শুধুই আপুর কাছে ছিল, পুলিশের কাছেও ছিল না, তাদের কোনো রিলেটিভসের কাছেও ছিল না। আপু সবাইকে দেখিয়েছে, তার ফোন থেকে দেখিয়েছে, সে দেখায়নি, এবং সে বলেছে আমি চুপ থাকবো না, আদালতে আমি যেটা সত্যি আমি সেটাই বলবো। এই কথাটা শোনার পরে তার মারা খুব
বকাঝকা তাকে করে, উল্টাপাল্টা কথা তাকে বলে, তাকে ইমোশনাল অনেক ব্ল্যাকমেল করে যে এখন তুমি কি করবা, ইউ আর আ হাউস ওয়াইফ, তোমার এখানে রেন্ট দিতে হবে, তুমি কিভাবে তোমার বেবিকে নিয়ে সার্ভাইভ করবা, ইউ নিড আস, সো প্লিজ আমাদের সাথে হাত মিলিয়ে ফেলো, তোমাকে আমরা 50 লক্ষ টাকা দিব এবং তোমার যে কাবিনের হক আছে সেটাও আমরা তোমাকে আদায় করে দিব, তুমি শুধু আমাদের সাইডে চলে আসো এবং তুমি শুধু মিথ্যা কথা বলো যে তোমার বোন এখানে ইনোসেন্ট, তুমি সত্যটাকে গোপন করো। আপু যখন স্ট্রিক্টলি বলেছেন নো এবং পুলিশ এগেইন আসে, যেই রুমে ঘটনাটা ঘটে সে চাদরটা নিয়ে যায় এক্সামিন করার জন্য যে সেখানে আসলে কি ইউনো মানে তাদের যে ডিএনএ অর সামথিং ওটা পাওয়া যায়, ঘটনার সত্যতা কতটুকু সেটা যাচাই করার জন্য। তো তখন এটা নিয়ে কিন্তু তারা পায় যে হ্যাঁ তারা দুজনেই সেখানে ইনভলভ হয়েছিল এবং সেটার প্রুফ স্বরূপ তারা চাদরটা কালেক্ট করে এবং দ্যাট ডে আপু কিন্তু তার পুলিশকে সব খুলে বলে যে দেখেন এখানে ঘটনাটা এমন হয়েছে, আমি চাই সূক্ষ্ম বিচার, আমি এটা সূক্ষ্ম বিচার চাই, আমি চাই না যে কোনো একটা সিন ক্রিয়েটের জন্য বা কারো কিছু কোনো অভিনয়ের জন্য আসল সত্যিটা চেপে যাক, কারণ এখানে তো ভিকটিম আমিও, এখানে কিন্তু ভিকটিম একা ও না, ও মাইনর, ও একা এখানে ভিকটিম না, বাট যেহেতু ও অভিনয় করলো যে ও কিছু একটা খেয়েছে তার জন্য কিন্তু সম্পূর্ণ ঘটনাটার মুখই ঘুরে গেল। এখন যেটা রিসেন্টলি হলো, মামলা কিন্তু অলরেডি চলছে, এখনো সেটার হিয়ারিং হয়নি, ইটস আ রিসেন্ট কেস। অ্যান্ড যখন তারা বুঝতে পারলো যে না কোনোভাবেই তার মেয়েকে তারা তাদের সাইডে নিতে পারছে না, তারা তার বাসায় তার নানাকে পাঠায় এবং তার নানা যখন কলিং বেল দেয় সে তার নানাকে দেখে গেটটা খুলে দেয়, স্বাভাবিক, তার নানা তার খুব ক্লোজ ছিল। গেট খোলার পরেই দেখে যে তার খালা তার বোন সবাই চলে আসছে এবং এসে তাকে কোনো কথা নাই উল্টা পাল্টা কথাবার্তা বলে বেধড়ক মারা শুরু করে এবং আমি বলছি তার বাসায় ঢুকে তাকে মারা শুরু করে। তার বাসায় সেই মুহূর্তে শুধু আপু এবং আপুর ছোট একটা বাচ্চা ছিল, আর কেউ সেখানে ছিল না। একা একটা ফ্ল্যাট বাড়িতে, ধরুন আপনি যে বাসাটায় আছেন আপনার পাশের ফ্ল্যাটে এই ঘটনা ঘটছে, আমরা কেউ কারো খবর রাখি না, উই আর ভেরি বিজি, রাইট, আমাদের লাইফ নিয়ে, আমাদের লাইফের স্ট্রাগল নিয়ে। ইটস আ বিগ সিটি অ্যান্ড ইটস আ বিজি সিটি, সো এখানে কেউ আসলে কারো খবরটা তেমন করে রাখে না, কারো সময় অতটুকু সময় কারো আসলে নাই। একটা মানুষকে, একটা মেয়েকে তার ঘরে ঢুকে তার মামা, তার মা, তার খালা, তার বোন, তার নানা, টোটাল 6 জন এসেছিল, 6 জন এসে 2-3 জন মিলে ধরে রেখেছে এবং বাকিরা তাকে বেধড়ক মারে। চিল্লাচিল্লি শুনে আশেপাশের মানুষ চলে আসে এবং তারা তাকে ছাড়িয়ে নেয় এবং তার যে ছোট বেবিটা, সে দ্যাট মোমেন্ট বেবিটার একটা ট্যাব আছে, সেই ট্যাবে কয়েকটা ছবি ক্লিক করে ফেলে এবং সেই ক্লিপে স্পষ্ট দেখা যাচ্ছে যে তার বোনকে ধরে রাখছে, মারতেছে, তার চোখের কার্নিয়া ফাটিয়ে দিয়েছে, ইউনো চোখের কার্নিয়ার ফেটে গিয়েছে, সে অলরেডি এক চোখে কিছু দেখছে না, তার বিভিন্ন জায়গায় কামড় এবং আঁচড়ের দাগ, রক্তাক্ত অবস্থা। এবং সে তখনই তার হাত থেকে, তাদের ইন্টেনশনই ছিল তার হাত থেকে কিভাবে ফোনটা নিবে, বিকজ সব এভিডেন্স এই ফোনের মধ্যে এবং তারা সামহাউ সেটাকে ডিস্ট্রয় করে ফেলতে চাচ্ছিল যাতে তাদের এগেনস্টে কোনো কিছুই আর না থাকে। তারপরে আপু অবভিয়াসলি যখন আপু বললো যে আমি এখন তোমাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিব, তখন তারা আস্তে আস্তে করে চলে যায় এবং তারা চলে যাওয়ার পরে আপু খুবই বাজে সিচুয়েশনে ছিল। আমি গেলাম এবং সাথে আপুর আরো কিছু পরিচিত, আপুর 2-একটা ফ্রেন্ড আসলো এবং আসার পরে আপুকে বললো চলো থানায়, চলো থানায় যেয়ে তুমি জিডি করে আসো, বিকজ ইটস আ অ্যাটেম্পট টু রাইট, এনিথিং ক্যান হ্যাপেন দেয়ার। 6টা মানুষ এসে একটা মেয়েকে মারছে, এখানে পুরুষ লোকও ছিল 3 জন, এটা আসলে আনএক্সপেক্টেড, এটা কখনোই এক্সপেক্ট করা যায় না। এবং আপু যখন থানায় গেল তখন আরো ড্রামাটিক একটা সিচুয়েশন, সে থানায় গিয়ে অলরেডি দেখলো তার মা, তার বোন এবং তার হোল ফ্যামিলি অলরেডি সেখানে, এবং সেখানে তারা চিৎকার চেঁচামেচি করা শুরু করে দিল আপুকে দেখে। যে তারপর পুলিশও এসে বলা শুরু করলো তুমি কেমন মেয়ে, তোমার অসুস্থ মা, তোমার মায়ের মাথায় ব্রেন টিউমার, তোমার মাকে তুমি মেরে এরকম মাথা ফাটাই দিছো। মানে তারা সেখানে যে অলরেডি নাটক করে সেখানে অলরেডি তার বিরুদ্ধে তারা
অ্যাকশন অলরেডি নিয়ে নিয়েছে এবং তাকে কোনো কথাই বলার সুযোগ পুলিশ দিল না। এবং তখনই পুলিশ বলল আপনি মেডিকেলে যান, সরকারি যে কোনো মেডিকেলে যান এবং মেডিকেল থেকে আপনি রিপোর্ট নিয়ে আসেন আপনাকে যে মেরেছে। সে মেডিকেলে গেল সেদিন রাত 10টায় এবং সেদিন রাত 10টায় রিপোর্ট নিয়ে সে পরের দিন যখন থানায় গেলো, থানায় কোনোভাবেই তার মামলা নিবে না, এটা নাকি মামলা হয়ই না। সো এখন আপনারা আমাকে বলেন, একটা মেয়ে যার হাজবেন্ড রাইট নাও জেলে, এই হাজবেন্ডের সাথে সংসার অবভিয়াসলি আপনি হলে কি করতেন? অবভিয়াসলি অ্যান্সার হবে নো, কেউই এটা করতো না। বা আপনার বোন হলে কি আপনি বলতেন যে হ্যাঁ তুমি এটা মেনে নিয়ে সংসার করো, বাচ্চার দিকে তাকিয়ে, যেটা আমাদের সমাজে আমাদের সোসাইটিতে যে ট্যাবুটা আছে যে প্লিজ বাচ্চার দিকে তাকিয়ে সব সলভ করে ফেলো? অবভিয়াসলি আপনাদের সবার অ্যান্সার হবে নো, আই নো দ্যাট। অ্যান্ড এই মেয়েটার এক মুহূর্তে তার নিজের ফ্যামিলি তার শত্রু হয়ে গেল, তার হাজবেন্ড তার শত্রু হয়ে গেল, সবাই সবার নিজের চিন্তা করছে। আর তার ফ্যামিলি টাকা খাওয়ার জন্য তাকে মারধর করছে ঘরে এসে। তার পক্ষে কেউ নাই, মানে তার বাবা অসুস্থ, তার ফ্যামিলির দিক থেকে কেউ তেমন স্ট্রংলি কেউ নেই। তার ফুপি, তার কাজিন, তার বাবার দিকের রিলেটিভকে দেন আমি বললাম যে তাদেরকে জানাও, তাদেরকে জানালো, কিন্তু অলরেডি এই কেসটা খুব স্ট্রং হয়ে গেছে, তার সাইডে কিন্তু কেউ নেই। এখন বলতেছে তোমার হাজব্যান্ডের থেকে আমি অনেক টাকা পাই, তোমার গোল্ড সেল করে টাকা দাও, তোমার ফার্নিচার সেল করে টাকা দাও, এই ফার্নিচারের হকদার আমি। তার মারা এটা ক্লেম করতেছে, তারা মানুষজন নিয়ে আসতেছে এগুলি উদ্ধার করার জন্য, এবং আইনি কোনো প্রশাসনিক হেল্পও কিন্তু সে পাচ্ছে না, যেমনটা হয়ে থাকে। জোর যার মুলুক তার, আমরা সবাই জানি। এখন আপনাদের কাছে আমার কয়েকটা কোয়েশ্চেন। সম্পূর্ণ ঘটনাটা শুনে আপনাদের কি মনে হলো যে এখানে আসলে বিচারটা কার হওয়া উচিত? আপু কখনোই চায় না তার হাজবেন্ড জেল থেকে বের হয়ে যাক, সে তার উচিত শিক্ষা তার হয়েছে এবং উচিত বিচার তার হচ্ছে, কিন্তু তার ফ্যামিলি তার সাথে যেটা করছে এটার বিচার সে কার কাছে যাবে? এটা আমার অডিয়েন্সের কাছে রিকোয়েস্ট যে আপনারা কমেন্ট করবেন, যত পারবেন শেয়ার করবেন। ইটস আ ট্রু স্টোরি, এটা কোনো নাটক না, এটা কোনো সিনেমা না, এটা একটা মেয়ের জীবনের ঘটে যাওয়া ঘটনা। আমি তার এইজটা আর না বলি, আপনারা বুঝেই নিয়েছেন তার বয়স আর কতই বা হতে পারে, তাই না? 24 থেকে 25 বা 26 বড় জোর, এর বেশি তো তার এইজ হওয়ার কথা না। তার সাথে যা হলো, এখন সে কি করবে? তার হাজবেন্ড কখনো তাকে কাজ করতে দেয়নি, মেয়েরা কেন কাজ করবে, মেয়েরা কেন ইন্ডিপেন্ডেন্ট হবে? সে করেনি। সে এখন তার বাচ্চাটা নিয়ে কোথায় যাবে? তার কি উচিত তার মায়েদের সাথে মিলে যাওয়া, নাকি তার উচিত জাস্টিসের সাথে, সত্যের সাথে দাঁড়িয়ে থাকা? কিন্তু সত্যি কথা বলতে যেহেতু তার নিজের জীবন নিয়ে টানাটানি, এখন আপনারাই বলেন তার কি করা উচিত? এই কোয়েশ্চেনটা আমি আপনাদের কাছে রাখছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই সম্পূর্ণ ঘটনাটা শুনে আপনাদের কি মনে হয় যে তার কি স্টেপ নেওয়া উচিত। অ্যান্ড এতটুকুই ছিল আজকের ঘটনা। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কি মনে হয়, আপনাদের মতামত আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট, এবং আপু নিজেও জানতে চায়। আমি আপুর পারমিশন নিয়ে আপুর স্টোরিটা শেয়ার করেছি, এবং কিছু পার্সোনাল ইনফরমেশন আমি শেয়ার করিনি, যেমন নাম, ঘটনাস্থল। বাট হ্যাঁ, আমি বলতেছি এটা ঢাকা সিটির ঘটনা, এটা আমার আপনার আশেপাশের ঘটনা, এবং আপনারা যদি আশেপাশে চোখ বুলান এমন অহরহ স্টোরি পাবেন। কেন আমরা সব সময় কোনো একটা ঘটনা পর্যন্ত অপেক্ষা করি? কেন আমরা চুপ করে থাকি? কেন আমরা সত্যি কথা বলি না? কেন? এই কোয়েশ্চেনটা আমার সবার কাছে থাকবে। অ্যান্ড যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।